আসসালামু আলাইকুম। একটা ফোন কেনার আগে আমরা অনেক কিছু নিয়েই চিন্তা করি। সবচেয়ে বেশি যেটা নিয়ে চিন্তা করি সেটা হলো ফোনটা টিকবে কতদিন। না, ড্যাডিস প্রিন্সেস বা প্রিন্সদের কথা বলছি না। আমরা অনেকেই আছি যারা ফোন কিনি নিজেদের সবটুকু আবেগ দিয়ে। কিন্তু কষ্টের টাকায় কেনা ফোন ৬ মাস কিংবা ১ বছর যেতে না যেতেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মার্কেটের হাইপ কিংবা ফোনের আউটলুক দেখে কেনা ফোনটাই কয়েকদিনের মাঝে যেন প্রচণ্ড বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। যার সবচেয়ে বড় সমস্যা পারফরম্যান্স ড্রপ। তাই আজ আমি এমন 10টি ফোন নিয়ে কথা বলবো যেগুলো ভুল করেও আপনাদের কেনা উচিত হবে না। একই প্রাইস রেঞ্জে অন্য কোন ফোনটা কেনা ভালো হবে সেটাও বলে দিব। এখানে প্রায় সকল বাজেটের ফোনের কথাই বলা হবে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিশেষ করে যারা বছর শেষে নতুন ফোন কেনার প্ল্যান করছেন তারা তো অবশ্যই দেখবেন। তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথমেই আছে ইনফিনিক্সের একটি ফোন, ইনফিনিক্স জিরো আলট্রা। ফোনটি দেখতে দারুণ স্টাইলিশ, বাট এর যে প্রবলেমগুলো রয়েছে সেসব ঢাকতে সেই আউটলুক যথেষ্ট নয়। ডাইমেনসিটি 920 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা কাগজে কলমে ভালো মনে হলেও বাস্তবে ফোনটি হেভি ইউজ বা গেমিং করতে গিয়ে হিমশিম খায়, গরম হয়ে পারফরমেন্স ড্রপ করে। ডিসপ্লেতে আছে অ্যামোলেড প্যানেল, কিন্তু কালার অ্যাকুরেসি খুবই কম, সাদা রঙে হলদেটে ভাব দেখা যায়। আর ব্যাটারি 4500 mAh ব্যাটারিতে চার্জ দ্রুত হলেও স্ক্রিন অন টাইম বেশ হতাশাজনক। এখন আসি দামের কথায়। 50,000 টাকার ফোনে যদি আপনি এত সমস্যার মুখোমুখি হন, তাহলে এই ফোন কেনার মানে কি? এর চাইতে কম দামে Xiaomi 13 Lite ফোনটি কিনতে পারবেন, যা দুর্দান্ত ক্যামেরা, ডিসপ্লে এবং সফটওয়্যার অপটিমাইজেশন দেয়। তাই ভুল করেও ইনফিনিক্স জিরো আলট্রা কেনার ঝুঁকি নেবেন না। এরপরে আছে স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোন। স্যামসাং এর নাম শুনলেই আমরা ধরে নিই ফোন ভালো, কিন্তু গ্যালাক্সি A14 5G ফোনটি একটু ব্যতিক্রম। এক্সাইনস 1330 প্রসেসরটি দামের তুলনায় বেশ হতাশা দিয়েছে। হালকা কাজ চললেও হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এর সময় ফোনটি বেশ ভালোই ল্যাগ করে। ডিসপ্লেতে আছে PLS LCD প্যানেল। ব্র্যান্ডের নাম স্যামসাং হলেও ডিসপ্লের উজ্জ্বলতা ও কালার রিপ্রোডাকশন একেবারেই এভারেজ টাইপ। এই ফোনের বেস মডেলে স্টোরেজ দেওয়া হয়েছে মাত্র 64 GB, যা কয়েকটি অ্যাপ আর কিছু ছবি তোলার পরেই ভরে যাবে। দাম প্রায় 22,000 টাকা। এর চাইতে 1,000 টাকা কমে আপনি রেডমি নোট 12 5G নিতে পারবেন, যেখানে ডিসপ্লে এবং পারফরমেন্স দুই A14 এর চাইতে এক ধাপ এগিয়ে। তাই স্যামসাং A14 5G কেনার আগে দুইবার ভাবুন। আমাদের লিস্টে 3 নাম্বার আছে ভিভোর একটি ফোন। অনেকেই একদম কম বাজেটের মধ্যে ফোন নেয়ার কথা ভাবেন, আর ভিভো প্রায় সময়ই বাজেট ফোন নিয়ে বাজারে আসে। বাট ভিভো Y02T ফোনটা বাজেট ফোনের চাইতেও লো কোয়ালিটির। মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা আজকের স্ট্যান্ডার্ডে খুবই পুরনো। ডিসপ্লেতে রয়েছে 720 পিক্সেল রেজুলেশন। ইউটিউব বা নেটফ্লিক্সের ভিডিও দেখলে মনে হবে যেন কয়েক বছর আগের কোনো ফোন ব্যবহার করছেন। 5000 mAh ব্যাটারি থাকলেও মাত্র 10 ওয়াট চার্জিং ক্যাপাসিটির কারণে চার্জ হতে এত সময় লাগে যে ধৈর্য হারিয়ে ফেলবেন। দাম প্রায় 12 থেকে 13,000 টাকা। এই বাজেটের সাথে আর 500 টাকা অ্যাড করে আপনি টেকনো স্পার্ক 10 প্রো কিনতে পারেন, যেখানে প্রসেসর, ডিসপ্লে এবং ডিজাইন তিনটাই অনেক ভালো। সুতরাং 500-1000 টাকা বাঁচাতে গিয়ে 12-13,000 টাকা পানিতে না ফেলার পরামর্শ রইল। আবারও আসি স্যামসাংয়ে। স্যামসাং এর এ সিরিজ সাধারণত বেশ জনপ্রিয় হলেও স্যামসাং A54 5G ফোনটি দাম অনুযায়ী হতাশ করেছে খুব। ফোনটিতে এক্সাইনস 1380 চিপসেট থাকলেও গেমিং বা হেভি টাস্কে ফোনটি হিটিং ইস্যুতে ভোগে। ডিসপ্লেতে সুপার অ্যামোলেড প্যানেল থাকলেও দাম বিবেচনায় HDR কন্টেন্ট প্লেব্যাক খুব একটা স্মুথ হয় না। ক্যামেরার ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা দিলেও লো লাইটে ছবির কোয়ালিটি খুব বেশি মনে ধরবে না। প্রায় 50,000 টাকায় ফোনটি পাওয়া যায়, কিন্তু এই দামে আপনি গুগল পিক্সেল 7 কিনতে পারেন, যেটি ফ্ল্যাগশিপ ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড অপটিমাইজেশনের দুর্দান্ত লেভেলের। তাই A54 কেনার আগে অবশ্যই ভেবে দেখবেন। আমাদের লিস্টের মাঝামাঝি অর্থাৎ 5 নম্বরে আছে রিয়েলমির একটি ফোন, রিয়েলমি 11 প্রো প্লাস। ফোনটি দেখলে প্রথমে মনে হবে এর 200 মেগাপিক্সেলের ক্যামেরা অসাধারণ, কিন্তু বাস্তবে ক্যামেরার ইমেজ প্রসেসিং ছবিকে ওভার প্রসেসড করে এতে আর্টিফিশিয়াল ভাব নিয়ে আসে। ডাইমেনসিটি 7050 চিপসেট থাকলেও গেমিং পারফরমেন্স মিড রেঞ্জের তুলনায় খুবই দুর্বল। ডিসপ্লে 120 হার্জ হলেও স্ক্রিনের টাচ রেসপন্স খুব বেশি স্ন্যাপি না। ফোনটির দাম প্রায় 41,000 টাকা, যা পারফরমেন্সের তুলনায় অনেক বেশি। একটু এদিক সেদিক করে পোকো F5 বা OnePlus Nord 3 কিনলে আরো ভালো পারফরমেন্স পাবেন। এবার আসি একটু ভাঁজ করা ফোনের দিকে। টেকনো ফোল্ডেবল ফোনের বাজারে ঢুকেছে ফ্যান্টম V ফোল্ড দিয়ে। তবে ফোনটি দেখতে খুব নাইস হলেও ব্যবহারিক দিক থেকে মোটেও সন্তোষজনক নয়।
ডায়মেনসিটি 9000 প্লাস চিপসেট থাকা সত্ত্বেও ফোল্ডেবল ডিজাইনের কারণে ফোনটি খুব দ্রুত গরম হয়ে যায় এবং লং টাইম ব্যবহারের ফলে স্ক্রিন ক্রিজ স্পষ্ট হয়ে ওঠে। আর দাম 1,30,000 টাকার ফোনে যদি দীর্ঘস্থায়িতা না থাকে তাহলে সেই ফোনের কোনো মানে হয় না। ফোল্ডেবল ফোন যদি সত্যিই আপনার ইউজ করার ইচ্ছা থাকে তাহলে কিছু টাকা বাড়িয়ে স্যামসাং গ্যালাক্সি জে ফোল্ড 5টা নিতে পারেন, হয়তো অনেক ভালো এক্সপিরিয়েন্স দিবে। এবার আসি শাওমিতে। শাওমির নোট সিরিজ বরাবরই বেশ জনপ্রিয় একটা সিরিজ, কিন্তু রেডমি নোট 13 প্রো একটু ব্যতিক্রম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, বাট এর 4 ন্যানোমিটার প্রসেসিং ইউনিট হাই গ্রাফিক গেম বা হেভি অ্যাপ চালানোর সময় গরম হয়ে যায়। ডিসপ্লে অ্যামোলেড হলেও HDR10+ কন্টেন্ট সঠিকভাবে রেন্ডার করে না, আর ক্যামেরা 200 মেগাপিক্সেল থাকার পরও ছবির ডিটেল এবং কালার সঠিকভাবে আসে না। ফোনটির দাম আনঅফিসিয়ালি 32 থেকে 35,000 টাকার মধ্যে। এর চেয়ে 2-3,000 টাকা বাড়িয়ে রিয়েলমি GT Neo 5AC নেওয়াটাই বরং বুদ্ধিমানের কাজ হবে। ওপ্পোর রেনো সিরিজের ফোন মানেই স্টাইলিশ ডিজাইন। হয়তো এই চিন্তাভাবনা মাথায় নিয়েই রেনো 10 Pro Plus ফোনটি কেবল ডিজাইন দিয়েই টিকে থাকার চেষ্টা করেছে। স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকলেও ওপ্পো এর কাস্টমাইজড সফটওয়্যারের কারণে ফোনটি লং টাইম ইউজেসে খুবই স্লো হয়ে যায়। এই ফোনের ক্যামেরা সেটআপে 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে। শুনতে বেশ ভালোই লাগছে, তাই না? তবে বাস্তবে ছবির ডিটেইল প্রায় আর্টিফিশিয়াল লাগে, বিশেষ করে লো লাইটে। 4500 mAh ব্যাটারি থাকলেও এর 100 ওয়াট চার্জিং সিস্টেম ফোনটিকে খুব দ্রুত গরম করে ফেলে। 55,000 টাকার ফোনটি যদি টেকসই না হয় তাহলে কেন কিনবেন? কিছু টাকা কম বেশি করে বরং পিক্সেল 8 বা OnePlus 11R কিনে কিছুটা নিশ্চিন্তে থাকুন। ইনফিনিক্স যখন 4K-তে 60 FPS ভিডিও ক্যাপচার নিয়ে 035G বাজারে আনলো, সবাই বেশ এক্সাইটেড ছিল। কিন্তু রিয়েলিটি ইজ, ফোনটির ডায়মেনসিটি 8020 চিপসেট গেমিং বা মাল্টিটাস্কিং এ এনাফ পারফর্ম করতে পারে না। ডিসপ্লে হিসেবে অ্যামোলেড থাকলেও স্ক্রিন ব্রাইটনেস খুবই কম। এর সর্বোচ্চ পিক ব্রাইটনেস রয়েছে 950 নিটস। সো বুঝতেই পারছেন, এই ফোন আউটডোরে ব্যবহার করতে হলে এক্সট্রা একটা টর্চ লাইট কেনা লাগবে। 5500 mAh ব্যাটারি থাকলেও সফটওয়্যারের খারাপ অপটিমাইজেশনের কারণে ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়। 32,000 টাকা দিয়ে এই ফোন কিনে যদি আবার টর্চ লাইট জ্বালানো লাগে তাহলে আপনি টর্চ লাইট না কিনে রিয়েলমি GT Neo 6 কিনতে পারেন। এর 6000 নিটস পিক ব্রাইটনেসে আপনি রাতের বেলায় মাছও ধরতে পারবেন। এবার আসি আমাদের লিস্টের সর্বশেষ ফোনটিতে, টেকনো ক্যামন 20 প্রিমিয়ার। ফোনটি তার ক্যামেরা দিয়ে বেশ ভালো রকমের হাইপ তুলেছিল, বাট এই হাইপ বেশি টিকতে পারেনি যখন ইউজাররা আসলে ক্যামেরার ছবি সচক্ষে দেখেছে। এই ক্যামেরায় তোলা ছবি ন্যাচারাল কালার ফুটিয়ে তুলতে পারে না, বরং ছবিতে একটা কৃত্রিমতার ছাপ থেকেই যায়। ডায়মেনসিটি 8050 চিপসেট থাকলেও লম্বা সময় ধরে ব্যবহার করলে ফোনটি প্রচন্ড গরম হয়ে যায়, যেটা অবশ্য স্বাভাবিক। তবে এর সবচেয়ে বড় সমস্যা হলো ডিসপ্লে। অ্যামোলেড প্যানেল থাকলেও স্ক্রিন কালার খুব একটা শার্প না। ভিডিও দেখার সময় বা ব্রাউজিং এ কালার কিছুটা ফ্ল্যাট মনে হবে। তবে এই দামে অ্যামোলেড প্যানেল যে দিয়েছে এটাই তো বেশি। ও আচ্ছা, এর দামটা বলি, 40,000 টাকার মতো পড়বে। এর অর্ধেক দামে OnePlus Nord CE 3 Lite কিনুন, বাকি টাকা অন্য কাজে লাগান, ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। তবে ফোন কেনার আগে অবশ্যই রিসার্চ করুন, শুধুমাত্র হাইপ বা ব্র্যান্ডের নাম দেখে ডিসিশন নেবেন না। আজকের তালিকায় যে 10টা ফোনের কথা বললাম সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। সেই সাথে গ্যাজেট ফ্রেন্ডলি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা 500 সাবস্ক্রাইব হলেই কিন্তু গিভওয়ে দেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।